টলি কথার আড্ডা যখন গানে জমজমাট হয় তখন তার মজা আরো দ্বিগুণ হয়ে যায়। আমারও আড্ডা দিতে ভালো লাগে এবং আপনাদেরও শুনতে ভালো লাগে আমি জানি। তবে আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি নিজে যতটা মিষ্টি তার কণ্ঠস্বরও কিন্তু ততটাই মিষ্টি। কে রয়েছে ভাবছেন তো? ভেবে আর কাজ নেই, চলুন আমার সঙ্গে আর দেখে নিই আজকের আড্ডায় কে রয়েছে। আজ আমাদের টলি কথায় কিন্তু একটা কোইন্সিডেন্স আছে, কারণ আজ আমি সুচিস্মিতা এবং আমার সঙ্গে যে বিশেষ অতিথি রয়েছে সেও কিন্তু সুচিস্মিতা, সিঙ্গার সুচিস্মিতা চক্রবর্তী। ওয়েলকাম টু টলি কথা। থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার গান নিয়ে, তোমার এতদিনের লাইফ নিয়ে, কিভাবে তোমার গানের জগতে আসা, সব নিয়ে তো আড্ডা দেবই। তবে এই মুহূর্তে তোমার যেটা বড় ব্রেক, হরি মন মোজায় বিনোদিনীতে গাওয়া গান, সেটা নিয়ে আগে জানতে চাইবো যে এই গানটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম অনুভূতি, সবাই বিভিন্ন ধরনের মানে রেসপন্স তো পেয়েছে গানটা। তবে সবার কিন্তু বেশ অলৌকিক অনেক ঘটনার সাক্ষী থেকেছেন অনেকে। রুক্মিণীদির একরকম মতামত, যারা গানে নেচেছে তাদের একরকম মতামত। তোমার ঠিক কেমন লেগেছে এই গানটা গেয়ে? এবং তোমার গানেই আলটিমেটলি পুরো পারফরমেন্সটা, তোমার গানেই পুরোটা, তো সেটা নিয়ে তুমি যদি কিছু বলো। সব থেকে বড় অলৌকিক ব্যাপার হচ্ছে আমার জন্য যে আমার গানটাই রয়েছে। আর এর কারণটা কি, মানে এই তোমার গানটা রয়েছে এটা অলৌকিক, এটা বলার কারণটা কি যদি একটু ক্লিয়ার করো দর্শকদের। কারণ আমি স্ক্র্যাচ গেয়েছিলাম গানটা। এটা মানে আমাকে একদিন ডাকা হলো, সৌম্যজিৎ স্যার এবং সৌরেন্দ্র স্যার ফোন করে বললেন যে একটু আয়। আর ওনারা না ফোন করেন একদম লাস্ট মোমেন্টে, সুচি তুই এখানে আছিস? হ্যাঁ। এখানে আছিস না মেদিনীপুরে আছিস? এটা এখনো জিজ্ঞেস করে। মানে আমি কিন্তু 13 বছর হয়ে গেছে এখানে শিফট করে গেছি, কিন্তু এখনো আমাকে ওই প্রশ্নটা করেন। না এখানে আছি, এক্ষুনি আসতে পারবি? আমি বললাম আচ্ছা। তো আমি গেলাম। তারপরে ওনারা আমাকে বললেন যে আর শুধু এই গানটা না, আমি বাকি আরো কয়েকটা গান মানে এই সিনেমারই বাকি গানগুলো আমি স্ক্র্যাচ গেয়েছিলাম। তো একের পর এক স্ক্র্যাচ গেয়েছি। আর আমি বলে দিচ্ছি যে এটা তো এ গাইবে, এটা তো এ গাইবে এরকম আর কি। তেমনি এই গানটাও কে গাইবে এরকম বলেছিলাম। তো তারপরে আমি অনেক গানটা গিয়েছি 2023-এর 5th জানুয়ারি, এবং থ্রোট ইনফেকশন নিয়ে গিয়েছি। বাকিদের তো পরে জ্বর এসেছে, আমার তখনই জ্বর ছিল, ইনফেকশন ছিল গলায়। তারপর আমি 2 বছর পর জানতে পারলাম যে মানে এই 2024-এর পুজোর আগেটাতে আর কি জানতে পারলাম যে আমার গানটাই আছে। তাও আবার এই গানটা, মানে আমি যেহেতু অনেকগুলো গান গেয়েছি আমি বুঝতে পারছিলাম না যে কোন গানটার কথা বলছে। সব থেকে কম কেন বলবো, আমি এক্সপেক্টই করিনি যে এই গানটা আমার গলায় থাকবে। তার কারণ দেখো, এটা একটা কীর্তনাঙ্গের গান, আর আমি অনেস্টলি কীর্তন শিখিনি, ঠিক আছে? তো আমি ওই জন্য ভাবিনি যে এটা আমার সাবজেক্টই নয় সেই হিসেবে দেখতে গেলে। তো তাই বলছি যে মানে এই গানটা যে আমার আছে সেটাই সবচেয়ে বড় অলৌকিক ব্যাপার। আর যেটা গিয়েছিলাম মানে গানটার এটা জাস্ট মেকিং ছিল। যেদিন আমাকে ডাকা হয়েছিল, মানে যদি তুমি বলো যে স্ক্র্যাচ গাইতে ডাকা, যেমন বাকি গানগুলো আমি স্ক্র্যাচ গেয়েছি, যেটা হয়তো অন্য কেউ গেয়ে রেখেছিল বা সৌম্যজিৎ স্যারের নিজের গলাতেই গাওয়া ছিল, যেটা শুনে আমি গেয়েছি বা আমাকে ওনারা যেরকম ইনস্ট্রাকশন দিয়েছেন এরকম। এই গানটা অনেস্টলি তৈরি হয়েছে আমার সামনে আর কি, যে এটা এরকম হবে, পরের লাইনটা এরকম হবে। গাইলাম, না ফার্স্ট লাইনটা একটু চেঞ্জ করতে হবে, থার্ড লাইনটা চেঞ্জ করতে হবে, স্থায়ীটা হয়ে গেল, চলো অন্তরাটা এবার দেখি, অন্তরাটা এরকম করলে ভালো হয়। মানে ওনারা ভেতরে আলোচনা করছেন দুজন মিলে কিভাবে কি করা যায়। তারপর আমাকে বলা হচ্ছে, আমি গাইছি, আবার স্থায়ীটা চেঞ্জ হয়ে গেল, আবার অন্তরাটা চেঞ্জ হয়ে গেল, এরকম হয়েছে। আর সেটাও ধরো 2 বছর আগে। তো আমি যবে জানতে পারলাম, আমি প্রথমে তো ভীষণ আমার অবাক লেগেছিলো। আমি ভেবেছিলাম যে ইয়ার্কি করছে বা হয়তো এটা হবে না, কারণ অনেক সময় না এরকম হয়েছে যে অনেক গান আমি গেয়েছি এবং লাস্ট মোমেন্টে জানতে পেরেছি যে আমার গানটা নেই। তো এরকম হার্ট ব্রেক অনেকবার হয়েছে। প্রথমবার খুব খারাপ লেগেছিল, পরে হয় না ইউজ টু হয়ে গেছি, চলো লড়াইটা চালিয়ে যেতে হবে, কিছু না কিছু কোনোদিন হয়তো নিশ্চয়ই হবে। তো এটা যখন জানতে পারলাম মনে হয়েছিল যে এটা ওরকমই একটা কিছু হতে চলেছে, আবার বেশি পাত্তা দিয়ে লাভ নেই। তারপরে আমি যখন কিছুদিন পরে আবার আমি শুনলাম, তখন আমি বললাম যে আমি গাইবো না গানটা, কারণ একবার ফাইনাল টেক তো হয়। বললো যে না, এটা ফাইনাল মিক্স মাস্টার হয়ে গেছে। তো আমি সেটা জানার পরে তো আরোই আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ গানটার যে কি দাঁড়িয়েছে ব্যাপারটা আমি পুরো যেদিন মনেই নেই। মানে আমার ফার্স্ট লাইনটা মনে আছে যে
আচ্ছা চলো, হরি মন মজায় লুকাইলে কোথায়, এইটুকুনি মনে আছে, বাকি আর কিচ্ছু মনে নেই, না লিরিক্স না। তারপর আমি যে ডায়েরিটাতে লিখেছিলাম সেটা খুঁজতে বসলাম, যে দেখি তো কথাটা দেখে দেখে মনে করার চেষ্টা করলাম যে গানটা সুরটা বাকিটা কিরকম ছিল। অন্তরাটা অনেস্টলি মনেই করতে পারিনি, ঠিক আছে, যে কি গেয়েছি। তারপরে যখন যেদিন গানটা রিলিজ, সেদিন আমি ভীষণ ভয়ে ছিলাম, গেলাম। তখন গানটা যখন ওই গড়িয়া মাঠে তুমি ছিলে, গানটা রিলিজ হলো, তারপর পুরো গানটা শুনলাম এবং দেখলাম। তার আগে ট্রেলার তো অল্প অল্প দেখেছি, তো সে তো আরো ভয় বাড়িয়ে দিয়েছে, এই রে এরপরে কি ঘাটতে চলেছে। একেতে তো এত বড় একটা ব্যানার, এরকম একটা সিনেমা বিনোদিনীকে নিয়ে, তার মধ্যে এই গানটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা গান, হিস্টোরিক্যাল গান যাকে বলে, কারণ এই গানের অনেক ভার্সন রয়েছে, অনেকে গিয়েছেন, মানে সন্ধ্যা মুখোপাধ্যায় গিয়েছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় গিয়েছেন, আরো অনেকে গিয়েছেন, মানে তাবর তাবর কীর্তনিয়া যারা আর কি, তারা গিয়েছেন। তো তারপর পুরো গানটা শোনার পর মনে হলো যে আচ্ছা এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেছে, আমি পুরো শরীর ছেড়ে দিল আমার। আচ্ছা তো এখন গানটা, এখন তো মানুষের ভালোবাসা পাচ্ছে গানটা, মানে প্রচুর প্রচুর ফেমাস হচ্ছে, সবাই ভালোবাসছে গানটাকে। তো এখন তো গানটা মনে আছে নিশ্চয়ই? ডেফিনেটলি। তো এখন যদি দু লাইন শোনানো যায়। নিশ্চয়ই। হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে একা দাও গো দেখা, ভবে একা দাও গো দেখা, প্রাণ সখা রাখো পায়ে, মন মজায় লুকালে কোথায়। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর গান গেয়েলে। এরপরে গান আরো শুনবো, কারণ যেহেতু তুমি মানে অবভিয়াসলি সিঙ্গারকে পেলে আমরা গান না শুনে কি ছাড়তে পারি, তাই গান আরো শুনবো। তবে তার আগে একটু আড্ডা দেওয়া যাক। তুমি মানে এই ছবি নিয়ে তো কাজ, মানে কথা বললাম, তবে এই ছবি ছাড়াও আরো অনেক ছবিতে কাজ করেছো, ফাটাফাটিতে কাজ করেছো উইন্ডোজের ব্যানারে, তাছাড়াও সেন্টিমেন্টালে কাজ করেছো, ফেলু বকশিতে কাজ করেছো। তো এই যে এতগুলো কাজ, এত এক্সপিরিয়েন্স, মানে একদম প্রথম স্টার্টিং, একদম সেই সুপার সিঙ্গার থেকে আজকে এতগুলো প্লেব্যাক, তো সব মিলিয়ে তোমার নিজের কতটা প্রাপ্তি মনে হচ্ছে? চেষ্টা করে চলেছি। আর আমি তোমাকে যেটা বললাম যে আমি না অনেস্টলি এ পর্যন্ত যতগুলো গান আমার থেকেছে, এই যে 3-4টে ধরো, যতগুলো বলবো না, খুবই কম, মাত্র 3-4টে, সেগুলো সবকটাই না কোথাও গিয়ে ওই আমি স্ক্র্যাচ খেয়েছিলাম এবং সেটা থেকেছে। তো এ একটা লড়াই আছে, এবং আমার পার্সোনালি এটা ভালো লাগে যে যখন স্ক্র্যাচ খাওয়ার পর আমার গানটা থেকে যায়, সেটার আনন্দটা অন্যরকম। তার কারণ আমার সামনে কেউ এরকম খাবার সাজিয়ে ধরেনি, এটা একটা অন্যরকম লড়াই, এবং সেটা কোথাও গিয়ে একটা মনে হয় যে আমি জিতলাম এই লড়াইটাতে। তো এটাই। আর মানে আমরা যারা নতুন এবং আমাদের যাদের সেই হিসেবে কোনো পরিচিতি নেই, তাদের তো লড়াই করতেই হবে, তো ব্যাস লড়াই করছি। তুমি এতক্ষণ আমার সাথে কথা বলতে বলতে আরো কিছু আক্ষেপের কথাও বলছিলে, যে এত গান প্লেব্যাক পেলেও, এত সুযোগ পেলেও কোথাও গিয়ে একটা সেই মানে সিঙ্গার হিসেবে, একটা গায়িকা হিসেবে একটা আক্ষেপ থেকে যাচ্ছে, কোথাও আড়াল হয়ে যাচ্ছে, সেটা যদি একটু বলো। দেখো, অনেকে আমার আশেপাশে, আমার বন্ধু বান্ধবরা, গান বন্ধু যারা আর কি, অনেকেই কিন্তু খুব ট্যালেন্টেড, কিন্তু আমাদের জেনারেশনে না চট করে প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠা মানে কজন পাচ্ছে, কিন্তু তারা প্রত্যেকেই খুব ভালো গায়। তো সেটা একটা ভীষণ খারাপ লাগে। আমি শুধু আমার কথা বলছি না, আমি আমার আশেপাশে আরো অনেকের, যাদের গান আমি খুব পছন্দ করি, এরকম কয়েকজন রয়েছে। তো এটা একটা অদ্ভুত লড়াই। এবার একটা ব্যাপার অবশ্যই, যে আমি তো নায়িকা নই, আমি গায়িকা, তাই আমি সেই হিসেবে ফ্রন্টলাইনার নই, ক্যামেরার সামনের মানুষ আমি নই। তবে আজকের যুগটা বদলে গেছে, মানে ধরো লতাজি আশাজি যে সময় ছিলেন, তখন তো ওনাদেরকে সেই হিসেবে সবসময় টিভির পর্দাতেও দেখা যেত না, কিন্তু আমরা এখন আকচার, মানে মানুষ এখন গান দেখে, সোজা কথা, গান শোনে না, গান দেখে, যে কারণে এই যে তোমার যত মানে রিয়েলিটি শো, তো অবভিয়াসলি সেটাতে মানুষ শোনার থেকে দেখে বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে শো হয়, মানে আমরা এখন শো বলি, আমরা কিন্তু প্রোগ্রাম বলি না, গানের অনুষ্ঠান বলি না, আমরা বলি আমরা তো শো আছে, ঠিক আছে।
তো তাতেও মানুষ ওই দেখে আর কি, গান শোনা ব্যাপারটা খুব কমে গেছে, মানে ভালো গান শুনতে এই শ্রোতাটা খুব কমে এসেছে। আমার মনে হয় সেটা অন্যতম কারণ। আমি পার্টিকুলারলি হরিমন মাঝে নিয়েই বলছি, যেহেতু আমি ভীষণ আমার গানটার প্রতি মানে পড়ে পাওয়া ষোলো আনা, কিন্তু যখন আমার হলো তখন আমি ভাবিনি এই গানটা আমার হবে, কিন্তু যখন হয়ে গেল কোইন্সিডেন্টলি, তারপর আমার এক্সপেকটেশন একটু বেড়ে গেছিল যে গানটা শুনে মানুষের যদি ভালো লাগে তাহলে হয়তো খোঁজ করবে যে কে গেয়েছে। কিন্তু আমি দেখলাম যে না, মানুষ বদারই নয় কে গেয়েছে, গানটা দেখতে ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। শুনতে তো ডেফিনেটলি সবাই বলছে খুব সুন্দর গান, কিন্তু ব্যাস ওই পর্যন্ত। কে গেয়েছে বা এর পেছনে কে রয়েছে সেটা জানতে কেউ চায় না। অবশ্যই সেটা মানুষের জানা উচিত। এবং আমার মনে হয় মানে আমি আমার কথা বলবো, মানে গায়ক গায়িকার থেকেও আরো খারাপ অবস্থা হচ্ছে সুরকার এবং গীতিকারদের, মানে তাদের কথা কেউ জানতেই চায় না। মানে গানটা তো তারা বানালেন, মানে অনেক সময় লিরিসিস্টদের নামও থাকে না, মানে এটা খুব খারাপ লাগে। এখন অনেক নতুন নতুন বাচ্চা বাচ্চা ছেলেরা সব খুব ভালো ভালো লিরিক্স লিখছে, সুর করছে, স্ট্রাগলটা খুবই রয়েছে আর কি। তো এই গানের জগতে আসা কিভাবে, একদম শুরুটা যদি একটু বলো। দেখো, আমার বাড়ি মেদিনীপুরে এবং আমার জেঠু ভীষণ ভালো গান করতেন। এখন ওনার গলার কিছু সমস্যার জন্য গান গাইতে পারেন না, তো ওই বাড়িতে হয় না, আমার জেঠু জেঠিমা দুজনেই ভীষণ ভালো গান করতেন। তো আমি খুব ভালো গানের পরিবেশে বড় হয়েছি আর কি, খুব ভালো গান শুনে বড় হয়েছি, যে কারণে মানে ছোট থেকেই আমি গান গাইতে চাইতাম। কিন্তু মানে আমি ভীষণ এখন এতদিন পরে মানে তাও আমি শাই, অনেকে ভাবে যে অনেকে আমাকে চট করে দেখলে ভাবে যে অহংকারী, কিন্তু আমি একটু গুটিয়ে থাকি আর কি। তোমার সঙ্গে অফ ক্যামেরা এত বকবক করলাম, তাই এখন এত সাবলীলভাবে কথা বলছি। তো ছোটবেলায় আমি কি করতাম, যখন বাড়িতে গান শুনতাম যে জেঠু গান গাইছে, জেম্মা গান গাইছে, বা আমাদের বাড়িতে না খুব আসর বসতো আগে, এই একটা কালচারও ছিল যে গান বাজনার আসর বসতো বাড়িতে। এখন আমরা যারা গান বাজনা করি, আমি একটু শিফট করে গেলাম, এই যে কলকাতার মধ্যে ধরো আমারও কিছু বন্ধু, আমরা কজন আছে যে ধরো আমার বাড়িতে চলে আয় তো আজকে আমরা বসে গান বাজনা করি, এই ব্যাপারটাও না কমে গেছে অদ্ভুতভাবে। আমরা সবাই শুধু ছুটে চলেছি কিছুর পেছনে যে আমাকে নাম করতে হবে। তো যাই হোক, এবার আমি বাড়ির কথা বলছি, ছোটবেলার কথা। তো যখন শুনতাম যে সবাই গান গাইছে, আমার ভীষণ ইচ্ছে হতো যে আমি কবে এরকম আমি সুন্দর গান গাইতে পারবো। আর আমার গলাটা না অদ্ভুত ভাঙা ছিল, তার কারণ আমি স্কুলে প্রচুর চিৎকার চেঁচামেচি করতাম, বাড়িতেও খুব চিৎকার চেঁচামেচি করতাম, এরকম তো গলাটা সারাক্ষণ চিড়ে থাকতো, যে কারণে আমার শখ হতো ভালো গান কবে গাইতে পারবো। কিন্তু আমাকে বাড়িতে খুব একটা কেউ পাত্তা দিত না, এর গান বাজনা হবে না, মানে এর যা গলার অবস্থা করে থাকে। তো আমাকে খুব ছোটবেলায়, আমি যখন ক্লাস 1-এ পড়ি, তখন আমাকে আবৃত্তি ক্লাসে ভর্তি করা হলো, বাবা মা নিয়ে গেলেন। তারপর অনেক বছর পর, আমি ক্লাস 8-এ পড়ি, তখন থেকে গান শেখা শুরু করলাম। তাও সেটার পেছনে আমার মায়ের অনেকখানি অবদান রয়েছে, মানে মাই জোর করে এক প্রকার বলবো যে না গানের ক্লাসে চলো, এরকম আর কি। আমাকে হারমোনিয়াম কিনে দেওয়া থেকে এটা শুরুটা আমার মা করেছে। তারপর একটা সময়ের পর 1-1.5 বছরের মধ্যেই আর কি, যখন আমার বাবা বুঝতে পারলো না আমার মেয়ে ভালো গান গাইছে, তখন আমার বাবাও ভীষণভাবে জুড়ে গেল, এবং আমার থেকে অনেক বেশি ডেডিকেশন আমার বাবা মার, ঠিক আছে। তো এই তারপর থেকেই চলছে। তারপর তো কলকাতা আসা, সেটাও মূলত আমার গানের জন্যই। মানে আমি যদি শুধু পড়াশুনো করতাম তাহলে হয়তো আমি মেদিনীপুরেই থেকে যেতাম, কিন্তু গান বাজনার জন্য আফটার এইচএস শিফট করা, কলকাতায় থাকা। তো যেই মেয়েটা একসময় সবাই বলতো যে গান গাইতে পারবে না, সে যখন এখন এত ভালো গান গাইছে, বাবা মায়ের রিয়াকশন কি? আর এখন তো শুধু বাবা মা না, সঙ্গে আরো একটা সংসার আছে, তো শ্বশুর বাড়ির সবাই, তো সব মিলিয়ে সবার রিয়াকশন কেমন? বাবা মা তো খুশি, কিন্তু আবার খুশিও নয়, কারণ বাবা মা কে খুশি করা সম্ভব না, না হচ্ছে না, আরো ভালো করতে হবে। এবং গুরুরা অবশ্যই খুশি, কিন্তু আরো ভালো করতে হবে, এবং সেটা তো অবশ্যই, ভালোর তো কোনো শেষ নেই। আর শ্বশুরবাড়ির কথা হচ্ছে, শ্বশুরবাড়ি তো আমাকে যবে থেকে দেখছেন ওনারা, তবে থেকে জানেন যে আমি গান বাজনাটাই করব, এবং মানে করছি এবং করব।
এবং ওনারা খুব সাপোর্ট করেন আমাকে, এটা আমার খুব বড় একটা পাওয়া যে আমি একটা ভালো ফ্যামিলি পেয়েছি যারা আমার গানটাকে সম্মান করে, সাপোর্ট করে। যেহেতু তুমি গুরুদের কথা বললে তাই জিজ্ঞেস করব, মানে জানতে চাইবো যে কাদের কাছে শেখা তোমার গান? প্রথমে তো মেদিনীপুর থেকে শুরু, ওখানে আমি জয়ন্ত সাহা ওনার কাছে রবীন্দ্রসঙ্গীত শেখা আমার। এখানেও একটা ব্যাপার আছে, আমি খুব মানে আমি ভেবেছিলাম যে আমি শুধু রবীন্দ্রসঙ্গীত গাইবো, ঠিক আছে। তারপর উনি আমাকে বললেন, আরেকজনও শঙ্কর প্রসাদ দত্ত, ওনার কাছে, এনারা দুজন হচ্ছে আমার মেদিনীপুরে ওনাদের কাছে শেখা। এবং অনেস্টলি আমি এখনো কোনো রবীন্দ্রসঙ্গীত গাইলে আমি জয়ন্ত জেঠুকে ফোন করি যে জেঠু একটু গানটা দেখিয়ে দাও। আমার না মানে ওই একটা মানে আস্থা রয়ে গেছে, না জেঠুর কাছে না দেখলে আমার আলটিমেটলি গানটা ঠিক হবে না, এরকম একটা ব্যাপার। তারপরে কলকাতা শিফট হওয়ার পর আমি কিছুদিন জয়দিদির কাছে রবীন্দ্রসঙ্গীত শিখতে যেতাম। রবীন্দ্রসঙ্গীতটা ছাড়া আমি মানে বাঁচতে পারি না আর কি এরকম। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, আমি মানে রবীন্দ্রসঙ্গীতটা আমার একান্ত ব্যক্তিগত হয়ে গেছে। আমি কিন্তু পারফর্ম করি না, চট করে কাউকে শোনাইও না। রবীন্দ্রনাথ আমার একান্ত ব্যক্তিগত, আমি খুব একটা আলোচনায় যাই না ওনাকে নিয়ে, এরকম আর কি, গানও গাই না জনসম্মুখে। তো এই হলো আমার মেদিনীপুরের গুরুরা। এবং তারপর আমি কলকাতা যাতায়াত করতাম কিছুদিন, মানে আমি মাধ্যমিকের পর মানে 11-12 2 বছর কলকাতায় এসে মানে শিখতে আসতাম আর কি। কল্যাণ সেন বরাট এবং ললিত কলায় শিখতাম আমি, জয়ন্ত সরকার, তো এনাদের কাছে শিখতাম। তারপরে এখন আমি আর জয়দিদির কাছে তো শিখেইছি কিছুদিন বললাম। আরেকজন রয়েছেন সোম চ্যাটার্জি, সোমদাকে আমরা সবাই চিনি। সোমদা ভীষণ ভালো গজল গায় এবং বাকি সবটাই, মানে সোমদা আমাকে ভীষণ হেল্প করে। মানে সোমদাকে না আমি ঠিক সেই হিসেবে বলবো না যে গুরু, কিন্তু সোমদা না মানে একদম বন্ধুর মতো মেশে এবং আমাকে রীতিমতো হাতে কলমে দেখিয়ে দেয়। মানে ধরো এই যে প্লেব্যাক সিঙ্গিং, এটা একটা ডিফারেন্ট বিষয়, মানে একটা তুমি কভার গাইছো আর একটা প্লেব্যাক করছো, সেটা একটা ডিফারেন্ট ব্যাপার। তো সেটা কিভাবে করবো, আর আমার বরাবরের স্বপ্ন যে আমি প্লেব্যাক করব, তো সেই ব্যাপারটাই সোমদা আমাকে ভীষণ হেল্প করে, মানে লেগে থাকে। কিন্তু ভদ্রলোক বকাবকি করে প্রচুর। আর আমি একদম রিসেন্টলি অজয় চক্রবর্তীর কাছে, গুরুজির কাছে ভর্তি হয়েছি শ্রুতিনন্দনে। ওনার একটা স্পেশাল ক্লাস করি, মানে আর আমার ভীষণ সৌভাগ্য যে উনি মানে শেখান। আচ্ছা, উনি সরাসরি শিখি আর কি ওনার কাছ থেকে, এটা একটা বড় পাওয়া। তো গানের জার্নি তো এখনো চলছে, তবে যেহেতু বাড়ি, ফ্যামিলি, শ্বশুর বাড়ি সবকিছু নিয়েই কথা বললাম, তো হাজবেন্ড কেন বাদ যাবে? এই যে মানে গানের মাঝখানে গানে গানে প্রেমের শুরুটাও হয়েছে, তো সেটা, সেই গল্পটা কেন বাদ যাবে সেটা একটু শুনতে চাইবো। প্রেম তো যে সময় শুরু হয়েছিল সেই সময় অদ্ভুতভাবে প্রচুর ছেলেপিলে আমার পেছনে পড়েছিল এবং সুন্দরী বলে কথা। যাই হোক, মানে মেয়েরা না যদি সিঙ্গেল থাকে, একটু ছেলেরা একটু যদি একটা সুযোগ পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। তো আমি সবাইকে খুব বলতাম যে আমার বয়ফ্রেন্ড আছে এরকম। এবার সে কোথায়, এবার সে তো আমি দেখাতে পাচ্ছি না, বলছি বাইরে থাকে। এবার সেই বাইরে কবে আসবে, কবে? এবার এরকম দেখতে দেখতে একদিন হঠাৎ মানে ফেসবুকে আলাপ বলতে পারো আমার হাজব্যান্ডের সঙ্গে। তারপর আমি দেখলাম যে না, বেশি অপেক্ষা করব না, বলে দিলাম যে আমি জাস্ট এরকম করে বলেছিলাম কোট আনকোট যে দেখো আমার একটা বয়ফ্রেন্ড খুব দরকার, তুমি আমার বয়ফ্রেন্ড হবে। তো সেইখান থেকে শুরু, ব্যাস ও আমাকে ঝেলছে আর কি, খুব সহ্য করে আমাকে। মানে এই কথাটার পরে রিয়াকশন কি ছিল? বলেছিল মানে প্রথমে তো মানে লিখেছিল যে তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আমি বললাম না না, আমি সিরিয়াস, যদি হবে তো বলো, না হলে বাদ দাও। তো এখন সেটার বলে যে আমি বলেছিলাম, এটার মানে যে আমি কেন, মানে আমার আমার কপালেই এরকম, মানে বংশ কেন, বংশদণ্ড। মানে এখন সেটা মানে কি বলবো, ট্যাকল করা হয়ে গেছে। কিন্তু গানের দিক থেকে কতটা সাপোর্ট করে, কতটা হেল্প করে? প্রচুর। ওই সাপোর্টটা যদি না পেতাম তাহলে তো আমি এই যে জার্নিটা মেনলি, কিন্তু বিয়ের পরে আমি অনেকখানি এগোতে মানে পেরেছি। সুপার সিঙ্গারে যাওয়া বিয়ের পরে, হ্যাঁ হ্যাঁ, তো সেইটা মানে হঠাৎ করে একদম নতুন নতুন বিয়ে হয়েছে, তারপরে তুমি সুপার সিঙ্গারে গেছো, তারপর সেখানে চ্যাম্পিয়ন, তো সেই জার্নিটা কেমন ছিল? মানে 8 মাস ওখানে থাকা। 8 মাস ওখানে থাকা, এবং আমাকে না মাঝে মাঝে ওখানে জিজ্ঞেস করতে, হ্যাঁ তোর বর কি বলছে,
মানে ধরো একটা করে রাউন্ড যাচ্ছে, এলিমিনেট হচ্ছি না, রয়ে যাচ্ছি, আরো দিন থেকে যাচ্ছি, তো ওরা বলতো তোর বর কিছু বলে না? কি কি ভালো আছে তো, শান্তিতে আছে, অসুবিধা কোথায়? হ্যাঁ, বিয়ের 5 মাসের মাথায় আমি সুপার সিঙ্গারের জন্য যাই, এবং সেটাও আর কি মানে প্রথম যখন, আমি না রিয়েলিটি শো একদম পছন্দ করি না, কারণ ও প্রচণ্ড প্রেশার, ওই ক্যামেরার সামনে গান গাওয়া এরকম মানে সেই বাঘ সিংহ সিংহীরা সব বসে আছেন সামনে, তাদের সামনে গান গাওয়া, ওরে বাবারে বাবা, ভীষণ মানে ভয় লাগে। তো সেই ভয় থেকেই আমার কাছে যখন অডিশনের অফারটা এসেছিল, আমি প্রথমেই না, যাব না। তো তারপরে আমাকে আমার বাবা, আমার শাশুড়ি মা, মা সবাই মিলে বললো যে বাড়ি বসে কি করবি। আর তখন আমরা একটা লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। লকডাউনটা মানে ফার্স্ট ওয়েভটা শেষ হয়েছে, সেকেন্ড ওয়েভ ঢুকেছে, এরকম আর কি। এতদিন বাড়িতে বসে বসে ভীষণ খারাপ অবস্থা, মানে আলটিমেটলি না মানে যারা শিল্পী তারা একটু হাততালি পেতে চায়, তাদের আমাদের বেঁচে থাকার রসদটা হচ্ছে, পয়সা কড়ি তো দরকার, সেটা আলাদা করে, কিন্তু আমাদের না হাততালির ভীষণ প্রয়োজন। যে তো সেইটা হচ্ছিল না, ভীষণই ভেঙে পড়েছিলাম। আমি একা না, আমরা সবাই। তো সেইখান থেকে আর কি তাড়া দিয়ে পাঠানো হয়েছে, জানা গান বাজনার মধ্যেই তো থাকবি। তো তারপর আমি গেলাম, এবং ওই যে চ্যাম্পিয়ন হলাম, এটাও একটা ভীষণ মানে ওটাও অলৌকিক ঘটনা, যে আমি কি করে চ্যাম্পিয়ন হলাম। কারণ না ক্যামেরার সামনে গেলেই অসম্ভব কাঁপুনি হয় আমার। তো সেইটা যে আমি জয় করতে পেরেছি, একদমই মানে আমার না কোনো সময় ফিল হয়েছে যে কেউ আছে যে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে এটা আমার পক্ষে একা করা সম্ভব না। এটা আমি ইনফ্যাক্ট এই বিনোদিনীর গানেও মানে আমার বিশ্বাস যে সেরকমই কিছু ঘটেছিল, না হলে এই গানটা থাকা পসিবল ছিল না আর কি। তো এত সুন্দর একটা জার্নি, এত সুন্দর গান গাইছো, এরপর আরো গান আসবে, আপকামিং কিছু কাজ আছে? কিছু গেয়েছি, আমি জানি না সেগুলো ওই আবার সেগুলো থাকবে কি থাকবে না আমি জানি না। হ্যাঁ, একটা সিনেমা এপ্রিলে আসছে, তাতে আমার গানটা রয়েছে আমি জানি। বাকি আরো 1-2 কাজ, মানে আর 1-2 গান গেয়েছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, গান তো তাহলে আসলে সবাই শুনতেই পারবে, এবং সেই গানে অবশ্যই মানুষ যেরকম তোমার বাকি গানগুলোয় ভালোবাসা দিচ্ছে, আগামী গানগুলোতেও দেবে আশা করি। কিন্তু আজকে আমাদের এই আড্ডাটা শেষ করার আগে তোমার আরেকটা গান শুনে শেষ করতে চাইবো। তু জাহাঁ জাহাঁ চলেগা मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। খুব সুন্দর, তুমি বলেছিলে হাততালির প্রয়োজন, এত সুন্দর গানের জন্য একটা হাততালি তো অবশ্যই দিতেই হয়। আর থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য, আমাদের সাথে এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগে আড্ডা দিতে। আমি সবসময় আর ওই আরেকটা কথা বলে রাখি, ওই আমার ডাক নাম বকম বুড়ি, জানো তো, প্রচুর বকতে পারি আমি, এটা আমার জেঠুর দেওয়া নাম। তো জন্মের পরেই দেওয়া নাম, কি করে যে মিলে গেল নাকি জেঠু আমাকে দেখেই বুঝতে পেরেছিল প্রচুর বকবক করবে। আশা করি আমাদের দর্শকদেরও আমাদের আজকের এই বকবক করাটা ভালো লাগবে, এবং এরকমই নতুন নতুন টলিকথার আড্ডা দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখতে হবে জিও বাংলায়। ধন্যবাদ।